আকাশের বজ্র বাদল পড়ুক না মাথায় খসে, লেগে জাগায়ের জোরে যায় গিয়ে জিদের বসে। আকাশের বজ্র বাদল পড়ুক না মাথায় খসে, বাধার বিঘ্ন রাশি শুনে তোর প্রকট হাসি। ভয়াতুর শীর্ণ প্রাণে বেমালুম যাক নায় ধসে, লেগে জাগায়ের জোরে যায় গিয়ে জিদের বসে। আকাশের বজ্র বাদল পড়ুক না মাথায় খসে। থামিবার সময় যে নাই, থেমে তুই জানে রে ভাই, দৃঢ়তায় ধরবি রে হাল, সঠিক জায়গাটিতে বসে, লেগে জাগায়ের জোরে যায় গিয়ে জিদের বসে। আকাশের বজ্র বাদল পড়ুক না মাথায় খসে। নাই কো ক্লান্তি নাই কোনো ভয়, অনুক্ষণ চিত্ত বিলয়, দিবস রাতি ডুবে থেকে নামের রসে। নাই কো ক্লান্তি নাই কোনো ভয়, অনুক্ষণ চিত্ত বিলয়, করবি রে তুই দিবস রাতি ডুবে থেকে নামের রসে। লেগে জাগায়ের জোরে যায় গিয়ে জিদের বসে। আকাশের বজ্র বাদল পড়ুক না মাথায় খসে, লেগে জাগায়ের জোরে যায় গিয়ে জিদের বসে। আকাশের বজ্র বাদল পড়ুক না মাথায় খসে, লেগে জাগায়ের জোরে যায় গিয়ে জিদের বসে। আকাশের বজ্র বাদল পড়ুক না মাথায় খসে। নমস্কার। আমাদের চারপাশের এই চূড়ান্ত ব্যস্ততার যুগে একটু থমকে দাঁড়িয়ে যদি ভাবা যায় মানুষের সাথে মানুষের সম্পর্কটা ঠিক এমন হওয়া উচিত, আজ আমরা এমনই এক অসাধারণ দার্শনিক চিন্তার গভীরে ডুব দেব, যেখানে রয়েছে নিঃস্বার্থ পরোপকারের এক অটুট বন্ধনের কথা। কোনো ভারী তাত্ত্বিক বোরিং আলোচনা নয়, বরং চলুন ধাপে ধাপে আমরা মানবতার ত্যাগের এই অপূর্ব চিত্রটাকে একটু অন্যভাবে উপলব্ধি করার চেষ্টা করি। শুরুতেই এই অসাধারণ লাইনটার দিকে একটু খেয়াল করা যাক। সবাই সবার লাগে প্রেম বিভল, মানে সবাই সবার জন্য ভালোবাসায় আত্মহারা। ভাবা যায়? এই একটা মাত্র বাক্যই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল আবেগটাকে দারুণভাবে ধরে রেখেছে। এটা ওই রোজকার সাধারণ ভালোবাসার কথা বলছে না, বরং এমন এক ভালোবাসার কথা বলছে যা আক্ষরিক অর্থেই মানুষকে একেবারে অভিভূত করে দেয়। একবার কল্পনা করা যাক তো এমন একটা সমাজের কথা যেখানে প্রতিটি মানুষ একে অপরের প্রতি গভীর প্রেমে আবদ্ধ, কোনো বিভেদ নেই, নেই কোনো স্বার্থের দেয়াল। এই লাইনটা আমাদের একটা শক্তিশালী বার্তা দিচ্ছে। মানুষের অস্তিত্ব আসলে একা বাঁচার জন্য নয়, বরং এই বিশাল সামষ্টিক ভালোবাসার একটা অংশ হওয়ার জন্যই। তো এই ব্যাপারটা শুরু হয় কোথা থেকে? আমাদের প্রথম পর্ব,
প্রেমের দৃষ্টি, অর্থাৎ প্রথমেই দরকার আমাদের দেখার যোগ বা দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন। খেয়াল করার মতো বিষয় হল, কবিতার ভাষায় বলা হচ্ছে, নয়নে মাখিয়া দাও প্রেম পরিমল। পরিমল মানে হল সুবাস বা নির্যাস। চোখে ভালোবাসার নির্যাস মেখে নেওয়ার এই যে রূপক, এটা কিন্তু দারুণ একটা ভাবনার খোরাক। এর সোজা অর্থ হল, পৃথিবীর দিকে যখন তাকানো হবে তখন যেন দৃষ্টিতে কোনো ক্ষোভ, ঘৃণা বা স্বার্থপরতার ছায়া না থাকে। দেখার লেন্সটাই হবে ভালোবাসার লেন্স। একটা মানুষের ভেতরের আসল পরিবর্তনটা ঠিক এখান থেকেই শুরু হয়। এই প্রেমের নির্যাস চোখে মেখে নিলেই চারপাশের জগৎটাকে একেবারে নতুন একটা রূপে আবিষ্কার করা সম্ভব। কাজেই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, এই প্রেম পরিমল বা প্রেমের নির্যাস ব্যাপারটা আসলে কি সেটা ঠিকমতো বোঝা। মূল লেখায় বলা হচ্ছে, যাহা কিছু চোখে দেখে সতত যেন নিরখে ত্যাগ উজ্জ্বল। মানে চোখে ভালোবাসার অঞ্জন মেখে নেওয়ার পর যখনই চারপাশের দিকে তাকানো হবে, চারপাশটা ত্যাগের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। এখানে কিন্তু ভালোবাসার ত্যাগকে একেবারে সমার্থক হিসাবে তুলে ধরা হয়েছে। সত্যিকারের ভালোবাসা মানেই হল ত্যাগ। দৃষ্টি যখন প্রেমের হয় তখন চারপাশের মানুষের যে কোনো আত্মত্যাগ খুব সহজেই ধরা পড়ে। এটা বারবার মনে করিয়ে দেয় যে ত্যাগের মানসিকতা ছাড়া সত্যিকারের প্রেমের দৃষ্টি অর্জন করা বলতে গেলে প্রায় অসম্ভব। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, অবিরত পারস্পরিক দান। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এবার আমরা দেখব এর সামগ্রিক রূপটা কেমন হয়। যখন সেই প্রেমের দৃষ্টি তৈরি হয়ে যায় তখন সমাজের চিত্রটা ঠিক কেমন দাঁড়ায়। এখানে মূলত 3টে বৈশিষ্ট্য ফুটে ওঠে। প্রথমত, নিয়ত নিরত দানে। এখানে এক অদ্ভুত ছন্দময় গতিশীলতা আছে। এটা কোনো অলস সমাজ নয়, বরং এমন এক সমাজ যেখানে অন্যকে দেওয়ার প্রক্রিয়াটা একেবারে অবিরত চলছে। এরপর আসছে অবিরল ভালোবাসা আর প্রেমবিহল যৌথ আত্মনিবেদন। এগুলো প্রমাণ করে যে এই দেওয়া নেওয়ার ব্যাপারটা কোনো চাপিয়ে দেওয়ার নিয়ম থেকে আসছে না, আসছে গভীর এক স্বতঃস্ফূর্ততা থেকে। সবাই সবার এই কথাটার বারবার ব্যবহার একটা দারুণ শক্তির জন্ম দেয়। এটা স্পষ্ট করে দেয় যে এখানে কেউ একা নয়, সবাই একে অপরের পরিপূরক। আর এই লাইনটা সবাই সবার পানে চমৎকারভাবে এমন একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে তুলে ধরে, যেখানে প্রতিটি মানুষ একই সাথে দাতা এবং গ্রহীতা। সবাই সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। প্রকৃতির দিকে তাকালেও তো ঠিক এমনটাই দেখা যায়, তাই না? একটা গাছ যেমন অক্সিজেন দেয়, আবার ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এখানে মানব সমাজকেও ঠিক তেমনই একটা নিখুঁত ভারসাম্যপূর্ণ সিস্টেম হিসেবে কল্পনা করা হয়েছে। কেউ শুধু নিচ্ছে না বা কেউ শুধু দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে না। এই পারস্পরিক নির্ভরতাই হল একসাথে টিকে থাকার সবচেয়ে সুন্দর আর শক্তিশালী উপায়। আমাদের তৃতীয় পর্ব হল স্বার্থপরতাকে প্রত্যাখ্যান। অহংকারের সম্পূর্ণ পতন ছাড়া কিন্তু এই পরোপকার সম্ভব নয়। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এর চরম বৈপরীত্য। একদিকে রয়েছে একা একা নিজের তরে, মানে শুধু নিজের জন্য বাঁচার সেই তীব্র একাকিত্ব। আর অন্যদিকে রয়েছে সবাই সবার লাগি বা সবার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার এক বিশাল প্রশান্তি। একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায়, আধুনিক জীবন ব্যবস্থা কিন্তু প্রতিনিয়ত এই একা একা নিজের তরে বাঁচার ইঁদুর দৌড়েই ঠেলে দিচ্ছে। কিন্তু এই লেখাটা মনে করিয়ে দেয় যে বিচ্ছিন্ন বা স্বার্থপর জীবনযাপন আসলে মানব প্রকৃতির একেবারে মূল চেতনার পরিপন্থী। মানুষ যখন শুধু নিজের জন্য বাঁচে তখন সে আসলে একটা অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়ে। এই বৈপরীত্যটা হলো সেই খাঁচা ভেঙে বেরিয়ে আসার একটা অত্যন্ত শক্তিশালী আহ্বান। এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় পরের লাইনে, কেহ নহে ক্রিয়াবান স্বার্থ ভরে। এর সোজা অর্থ হল, এখানে কেউ এমন কোনো কাজ করে না যার পেছনে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে আছে। এটা অবশ্য একটা চরম আদর্শিক অবস্থা, যেখানে প্রতিটা কাজের একটাই উদ্দেশ্য, অন্যের কল্যাণ। স্বার্থের বশবর্তী হয়ে কাজ করার যে খুব স্বাভাবিক মানবিক প্রবৃত্তি, সেটাকে এখানে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এই দৃষ্টিতে দেখলে কাজের সার্থকতা ব্যক্তিগত প্রাপ্তিতে নয়, বরং অন্যের জীবনে সেটা কতটা ইতিবাচক প্রভাব ফেলছে তার মাঝেই লুকিয়ে আছে। সত্যি বলতে এটা প্রচলিত ধ্যানধারণাকে একেবারে মূলে গিয়ে নাড়িয়ে দেয়। আমরা চলে এসেছি একেবারে শেষ অংশে, চতুর্থ পর্ব, প্রকৃত সুখের নতুন সংজ্ঞা, যেখানে রয়েছে এই পুরো দর্শনের চূড়ান্ত সমাধান। চলুন পরের অংশে যাই এবং দেখি কিভাবে ব্যাপারটা আরও গড়ে উঠেছে। বলা হচ্ছে, সবাই সবার লাগে চিরচঞ্চল। এখানে এই চিরচঞ্চল শব্দটা ভীষণ তাৎপর্যপূর্ণ।
পরোপকারী বা নিঃস্বার্থ হওয়ার মানে কিন্তু এই নয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পাহাড়ে গিয়ে সন্ন্যাসী হয়ে বসে থাকতে হবে, বরং এটা হলো একটা দারুণ কর্মচঞ্চল জীবন। একে অপরের মঙ্গলের জন্য মানুষ সারা জীবন নিরলসভাবে কাজ করে যাবে। এই চঞ্চলতা বা অস্থিরতা হলো প্রাণের লক্ষণ, সৃষ্টির লক্ষণ। অন্যের জন্য কাজ করার মাঝেই যে এক অসীম জীবনী শক্তি লুকিয়ে আছে, এই লাইনটাই তারই সবচেয়ে বড় প্রমাণ। আর এই লাইনটা হলো আমাদের আজকের আলোচনার চূড়ান্ত দার্শনিক সত্য। স্বার্থ নহেক কারো সুখের অতল, অর্থাৎ নিজের স্বার্থ হাসিল বা আত্মকেন্দ্রিকতার মাঝে কখনো প্রকৃত গভীর সুখ পাওয়া যায় না। সুখের যে অগাধ তলদেশ বা অতল, সেটাকে কেবল বস্তুগত প্রাপ্তি বা শুধু নিজের উন্নতি দিয়ে মাপা কোনোভাবেই সম্ভব নয়। মানুষ যতদিন নিজের ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আটকে থাকে, ততদিন সে সত্যিকারের সুখের সন্ধান পায় না। এই ধীর গভীর চিন্তার লাইনটা একটা চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আনন্দ রয়েছে ত্যাগে, আনন্দ রয়েছে সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে। এটা এমন এক উপলব্ধি যা ভিতরের মানুষটাকে জাগিয়ে তোলে। আলোচনার একেবারে শেষে এসে একটা বিষয় গভীরভাবে ভাবার মতো। যদি কোনোদিন পৃথিবীর সব মানুষ সত্যিই বুঝতে পারে যে স্বার্থপরতায় আসলে কোনো সুখ নেই, এবং সবাই মিলে যদি এই সীমাহীন পরোপকারের আদর্শকে সত্যি সত্যি গ্রহণ করে, তবে সমাজটা দেখতে ঠিক কেমন হবে? সেখানে কি কোনো ক্ষুধা, দারিদ্র্য বা যুদ্ধ থাকবে, নাকি সেটা পরিণত হবে এক অনাবিল শান্তির পৃথিবীতে? এই প্রশ্নের কোনো সহজ উত্তর হয়তো নেই, তবে এটা নিঃসন্দেহে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এই গভীর দার্শনিক ভাবনার রেশ নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। এই অসাধারণ উপলব্ধির আলোয় পৃথিবীটাকে হয়তো সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করা সম্ভব। ধরুন আমরা যখন ভাবি যে সবকিছু একদম আমাদের কন্ট্রোলে আছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু জীবনের সবচেয়ে নিখুঁত পরিকল্পনাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। হ্যাঁ, একদম। মানে ধরুন মাসের পর মাস রাত জেগে একটা প্রজেক্ট দাঁড় করানো হলো, আর ঠিক উদ্বোধনের আগের দিন মূল বিনিয়োগকারী পিছু হটলেন। খুবই পরিচিত একটা দৃশ্য। অথবা এমন কোনো অর্থনৈতিক মন্দা তৈরি হলো যা কারো হাতেই নেই, কিন্তু নিমিষেই কেরিয়ারের গ্রাফ ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হলো। এই ধরনের চরম অস্তিত্বের সংকটে মানুষ যখন খাদের ঠিক কিনারায় দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু কোনো গাণিতিক হিসাব বা লজিক কাজ করে না। ঠিক তাই। কারণ মস্তিষ্ক তখন কেবল একটাই সংকেত দেয়, আর তা হলো বিপদ। স্নায়ুবিজ্ঞানের ভাষায় এটিকে বলা যায় আদিম টিকে থাকার প্রবৃত্তি, যেখানে আমাদের মস্তিষ্কের যুক্তি বা বিশ্লেষণ করার যে অংশটি আছে সেটা পুরোপুরি বিকল হয়ে যায়। আচ্ছা। চারপাশের পরিস্থিতি তখন এতটাই বিশৃঙ্খল থাকে যে সেখানে বসে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবাটা অনেকটা প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে দাঁড়িয়ে দাবা খেলার চেষ্টা করার মতো অবাস্তব। আর ঠিক এই জায়গাটিতেই মানুষের ভেতরের সেই আদিম মানসিক শক্তি বা অদম্য ইচ্ছার প্রয়োজন হয়। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল উৎস হল দৃপ্ত আত্মার অদম্য ইচ্ছা নামক একটি কালজয়ী কবিতার কয়েকটি নির্বাচিত অংশ। চমৎকার একটি বিষয়। হ্যাঁ, আমরা এই কবিতাকে শুধু সাহিত্যের দৃষ্টিকোণ থেকে দেখব না, বরং আমরা একে ব্যবহার করব চরম মানসিক চাপ এবং পেশাদার জীবনের পাহাড়সম বাধাগুলো পেরোনোর একটি মনস্তাত্ত্বিক মানচিত্র হিসেবে। রাইট। একজন মানুষ কিভাবে আকস্মিক বিপর্যয় থেকে শুরু করে অবিচল নেতৃত্বের দিকে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত এমন এক মানসিক স্তরে পৌঁছায় যেখানে কোনো ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না, সেই যাত্রায় আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। তো একদম শুরুর ধাক্কাটার কথাই ধরা যাক। হ্যাঁ, কবি বলছেন, লেগে যা গায়ের জোরে, যা এগিয়ে জিদের বসে, আকাশের বজ্রবাদল পড়ুক না মাথায় খসে। এখানে এই যে আকাশের বজ্রবাদল, এটা বলতে আসলে রূপক অর্থে সেই আকস্মিক এবং ভয়াবহ বিপদের কথা বলা হয়েছে। মানে ধরুন, যা বিনা মেঘে বজ্রপাতের মতো আমাদের সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় আঘাত করে। যখন এই ধরনের বড় কোনো বিপর্যয় ঘটে, তখন মানুষের শরীর ও মন প্রাকৃতিকভাবেই আতঙ্কে জমে যায় বা স্থবির হয়ে পড়ে। অর্থাৎ ফাইট অর ফ্লাইট রেসপন্স, তাই না? একদম তাই। আর কবি এখানে খুব স্পষ্টভাবে সমাধান দিচ্ছেন যে এই স্থবিরতা ভাঙার একমাত্র উপায় হল গায়ের জোর এবং জিদ। কিন্তু একটু দাঁড়ান, মানে অন্ধের মতো জিদ করে এগোলে তো খাদের কিনারা থেকে পড়ে যাওয়ারও একটা ভয় আছে, তাই না? সেটা অবশ্য আছে। কবি কি এখানে পরিস্থিতি বিচার না করে শুধু গায়ের জোর দেখাতে বলছেন? মানে
কেউ যদি একটি ভুল পথে শুধু জেদ করে এগোতে থাকে তাহলে তো দেয়ালের সাথে ধাক্কা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাস্তব জীবনের সংকটে এই অন্ধ জেদ কতটা যুক্তিযুক্ত? না না, মোটেও তা নয়। এখানে অন্ধভাবে ছুটে চলার কথা বলা হচ্ছে না আসলে। এটিকে বুঝতে হবে পদার্থবিজ্ঞানের জড়তা বা ইনার্শিয়া ভাঙার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, কিভাবে সেটা? মানে ধরুন, যখন একটি বিশাল পাথর স্থির থাকে, সেটিকে জায়গা থেকে সরাতে কিন্তু প্রথম ধাক্কায় সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়। সংকটের শুরুতে মানুষের মন ঠিক ওই পাথরের মতোই আতঙ্কে জমে থাকে। তখন তো আর কোনো নিখুঁত কৌশল বা হিসাব নিকাশ মাথায় আসে না। হ্যাঁ, সেটা ঠিক। তখন দরকার একটি প্রাথমিক জ্বালানি, যা মস্তিষ্ককে স্থবির হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাবে। এই জিদ হল সেই মানসিক ইগনিশন বা স্ফুলিঙ্গ। এটি কোনো দীর্ঘমেয়াদী কৌশল নয়, এটি হলো প্রথম ধাক্কাটা সামলে মাটিতে পা শক্ত করে দাঁড়িয়ে থাকার জেদ। বুঝতে পারছি। একবার যখন মানুষ এই জিদের বশে শুরুর আঘাতটা সামলে নিতে পারে, ঠিক তারপরেই মস্তিষ্ক ধীরে ধীরে তার যৌক্তিক চিন্তার ক্ষমতা ফিরে পায়। ও আচ্ছা। অর্থাৎ ঝড় যখন মাথার উপর আছড়ে পড়ছে, তখন ছাতা কিভাবে খুলব বা কোন পথে পালাবো সেই হিসাব করার চেয়েও বেশি জরুরি হল যে কোনো মূল্যে মাটির সাথে নিজেকে আটকে রাখা। একদম তাই। এই প্রাথমিক প্রতিরোধটাই হলো গায়ের জোর। ঠিক। এবং এই প্রতিরোধটা তৈরি হয়ে যাওয়ার পর বিপদের রূপ কিন্তু বদলে যায়। মানে বাইরের ঝড়ের চেয়ে তখন ভেতরের ঝড় বড় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ঠিক ধরেছেন। তখন শুরু হয় মনস্তাত্ত্বিক লড়াই। আর এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের জায়গাতেই কবিতার পরের অংশটি এক অদ্ভুত এবং বিপরীতমুখী দর্শনের জন্ম দেয়। শুরুর ধাক্কা সামলানোর পর চোখের সামনে যখন পাহাড় সমান বাধাগুলো দৃশ্যমান হয়, তখন মানুষের ভেতরে এক ধরনের হীনমন্যতা কাজ করে। রাইট, যাকে আমরা ইম্পোস্টার সিনড্রোম বলি অনেক সময়। হ্যাঁ, মনে হয় যে আমি কি আদৌ এই পরিস্থিতি সামাল দেওয়ার যোগ্য? আমরা আমাদের ভেতরের ভয়টাকে ওই বাধার ওপর চাপিয়ে দিয়ে তাকে এক বিশাল দানব বানিয়ে ফেলি। কিন্তু কবি এখানে পুরো ছকটাই উল্টে দিচ্ছেন। কিভাবে? তিনি বলছেন, বাধা আর বিঘ্নরাশি শুনে তোর প্রকট হাসি, ভয়া তোর শীর্ণ কানে, বেমালুম যাক না ধুসে। বাহ, এই মনস্তাত্ত্বিক পটপরিবর্তন বা রোল রিভার্সাল বিষয়টি কিন্তু সত্যি গভীর, তাই না? সাধারণত আমরা বাধার আকার দেখে ভয় পাই, কিন্তু কবি বাধার প্রাণকে বলছেন ভয়াতুর শীর্ণ প্রাণ। অর্থাৎ বাধা বা বিপদের নিজস্ব কোনো শক্তি নেই, তারা আসলে ভঙ্গুর। আমাদের মনের ভয়ই তাদের বিশালত্ব দান করে। যখন কেউ ভয় না পেয়ে উল্টো বাধার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে হাসতে পারে, তখন সেই বাধার মনস্তাত্ত্বিক কাঠামোটা ভেঙে পড়ে। আসল চমকপ্রদ বিষয়টি হলো এখানে, মানে আমি যদি বিষয়টিকে একদম বাস্তব জীবনের কোনো সংকটের ফ্রেমে ফেলি, তাহলে ব্যাপারটি কেমন দাঁড়ায়? বলুন। ধরুন সামনে এমন একটি কাজের ডেডলাইন যা না করতে পারলে হয়তো পুরো কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, অথবা চরম রাগী এবং ক্ষমতাবান কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে দাঁড়িয়ে নিজের কোনো বড় ভুলের জবাবদিহি করতে হচ্ছে। খুব ভয়ের একটা পরিস্থিতি। হ্যাঁ, তো সেই ভয়ঙ্কর মুহূর্তে কেউ যদি আক্ষরিক অর্থে দাঁত বের করে একটি প্রকট হাসি দেয়, তবে তো চারপাশের মানুষ তাকে বদ্ধ পাগল ভাববে। চরম পেশাদারিত্বের জায়গায় এই হাসি আসলে কিভাবে প্রয়োগ করা সম্ভব? এটি কি বাইরের অহংকার নাকি ভেতরের অবিচল আত্মবিশ্বাস? এটি কিন্তু আক্ষরিক কোনো হাসি নয়। এটি হলো নিজের ভেতরের অবিচল আত্মবিশ্বাসের একটি শারীরিক বা বাহ্যিক প্রকাশ। আচ্ছা। স্নায়ুবিজ্ঞানের একটি চমৎকার বিষয় হল আমাদের শরীর এবং মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। যখন আমরা ভীত হই, আমাদের কাঁধ ঝুঁকে যায়, গলার স্বর দুর্বল হয়ে আসে। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়। ঠিক, কিন্তু আমরা যদি সচেতনভাবে নিজেদের শারীরিক ভঙ্গি দৃঢ় করি, সোজা হয়ে দাঁড়াই এবং মুখে একটি শান্ত স্থির হাসি ধরে রাখি, তখন মস্তিষ্ক একটি ভিন্ন সংকেত পায়। মানে মস্তিষ্ক নিজেকেই নিজে বোকা বানায়। অনেকটা তাই। মস্তিষ্ক ভাবতে শুরু করে, পরিস্থিতি নিশ্চয়ই আমার নিয়ন্ত্রণে আছে, না হলে আমি হাসছি কেন? এই আত্মবিশ্বাসী শরীরী ভাষাই হলো সেই প্রকট হাসি। দারুণ একটা পয়েন্ট। যখন প্রতিপক্ষ বা চরম বিপদ দেখে যে তাদের ভয়ঙ্কর রূপ আপনার ভেতরে বিন্দুমাত্র আতঙ্কের সৃষ্টি করতে পারছে না, তখন সেই বিপদের মনস্তাত্ত্বিক প্রভাব আপনা আপনি দুর্বল হয়ে যায়। অহংকার হলো অন্যকে তুচ্ছজ্ঞান করা, আর এই হাসি হলো বাইরের কোনো চাপকে নিজের মনের উপর আধিপত্য বিস্তার করতে না দেওয়া। এটি খুবই আকর্ষণীয় একটি প্রক্রিয়া।
অর্থাৎ আমরা আমাদের শরীরী ভাষা এবং ভেতরের স্থিরতা দিয়ে প্রমাণ করে দিচ্ছি যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তা আমার মানসিক ভারসাম্য নষ্ট করার জন্য যথেষ্ট নয়। একদম। আমরা পরিস্থিতিকে ভয় না পেয়ে আমাদের স্থিরতা দিয়ে পরিস্থিতিকেই ঘাবড়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এই স্থিরতা একবার চলে এলে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু এখানেই তো আসল কাজের শুরু। শুধু ভয়কে জয় করলেই তো আর প্রজেক্ট সফল হবে না, কাজটা তো করে দেখাতে হবে। অবশ্যই। আর যে কোনো বড় লক্ষ্য অর্জনের মাঝপথে গিয়ে মানুষের চরম ক্লান্তি আসে, যাকে আমরা মিড প্রজেক্ট স্লাম্প বলি। শুরুতে যে উদ্যম থাকে, মাঝপথে এসে মনে হয় একটু থামলে কেমন হয়। সবারই হয় এটা। কিন্তু এই কবিতার পরের অংশটি কোনো বিরতির সুযোগ দিচ্ছে না। বলা হচ্ছে, থামিবার সময় যে নাই, থেমে তুই জানে রে ভাই, দৃঢ়তায় ধরবিরে হাল, সঠিক জায়গাটিতে বসে। এই লাইনগুলো পড়ার সময় মনে হয় এখানে শুধু অন্ধের মতো ছুটে চলার কথা বলা হয়নি, বরং চরম নেতৃত্বের একটি চমৎকার ভারসাম্যের কথা বলা হয়েছে। এই সঠিক জায়গাটিতে বসে কথাটির ওজন কিন্তু অনেক। আমরা প্রায়ই ভাবি সারাদিন গাধার মতো খাটুনি খাটলেই হয়তো সফলতা আসবে। হ্যাঁ, হার্ডওয়ার্ক ইকুয়াল সাকসেস, এমন একটা মিথ আছে। ঠিক, কিন্তু ভুল জায়গায় বসে ভুল কাজে নিজের সমস্ত শক্তি ক্ষয় করলে দিন শেষে কোনো প্রাপ্তি যোগ হয় না। পেশাদার জীবনে বা ক্যারিয়ারের মাঝপথে যখন মানুষ খেই হারিয়ে ফেলে, তখন অনেকেই অযথা ব্যস্ত থাকার একটা ফাঁদ তৈরি করে। রাইট। তারা এমন সব ছোটখাটো কাজে নিজেদের ডুবিয়ে রাখে যেগুলোর হয়তো মূল লক্ষ্যের সাথে কোনো সম্পর্কই নেই। এর একটি চমৎকার কারণও হয়তো আছে। অযথা ব্যস্ত থাকলে মানুষকে আসল এবং কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয় না। আমি যদি একটি উপমা দিই, হ্যাঁ, বলুন। ধরুন একটি বিশাল জাহাজ ভয়ঙ্কর এক সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়েছে। এখন জাহাজের যে মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ ক্যাপ্টেন, তিনি যদি ভয়ে বা বিভ্রান্তিতে জাহাজের ডেকে বসে কেবল মেঝের জল পরিষ্কার করতে থাকেন, তবে কি তিনি জাহাজটিকে ডোবার হাত থেকে বাঁচাতে পারবেন? না, কখনোই না। তিনি হয়তো বলতে পারবেন যে আমি তো এক মুহূর্ত বসে নেই, আমি তো হাড় ভাঙা খাটুনি খাটছি। কিন্তু জাহাজের হাল ধরতে হলে তাকে সেই মেঝের কাজ ছেড়ে সঠিক জায়গায়, অর্থাৎ ক্যাপ্টেনের কেবিনে গিয়ে বসতে হবে। চমৎকার একটি উপমা। সেখানে শারীরিক খাটুনি হয়তো কম, কিন্তু মানসিক চাপ এবং দায়িত্বের ভার সবচেয়ে বেশি। পরিশ্রমের সাথে সাথে স্ট্র্যাটেজিক পজিশনিং যে কতটা জরুরি, এই লাইনটি তারই প্রমাণ। অকাট্য একটি উপমা দিয়েছেন। ক্যাপ্টেনের কেবিনে বসার অর্থ হল বৃহত্তর চিত্রটি দেখতে পাওয়া। যখন মানুষ তার কর্মক্ষেত্রে নিজের শক্তি এবং দায়িত্বের জায়গাটি সঠিকভাবে চিহ্নিত করতে পারে, তখন তাকে আর অন্ধের মতো খাটতে হয় না। হ্যাঁ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ তখন সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে। এখানে দৃঢ়তায় ধরবিরে হাল মানে হল সেই কঠিন দায়িত্বটি কাঁধে তুলে নেওয়ার সাহস দেখানো। সোজা কথায় শুধু পরিশ্রম নয়, বরং কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক পজিশনিংয়ের মাধ্যমে কাজের নিয়ন্ত্রণ নেওয়া। একদম তাই। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন এসে যায়। শুরুতে বজ্রপাত সামলাতে হলো জেদ দিয়ে, তারপর ভেতরের ভয়কে হাসি মুখে উড়িয়ে দিতে হলো, এরপর আবার ক্যাপ্টেনের সিটে বসে অবিরাম হাল ধরে থাকতে হচ্ছে। হ্যাঁ, এত কিছু করার পর তো মানুষের চরম মানসিক ও শারীরিক শূন্যতা বা অবসাদ আসাটাই স্বাভাবিক, যাকে আধুনিক কর্মব্যস্ত জীবনে আমরা এক ধরনের নীরব মহামারী বা বার্নআউট বলতে পারি। মানুষ একসময় পুরোপুরি নিঃশেষিত হয়ে পড়ে। এটা খুবই স্বাভাবিক একটা পরিণতি। তাহলে অনন্তকাল ধরে কোনো ক্লান্তি ছাড়া এই কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার উপায় কি? এই প্রশ্নের উত্তরটি লুকিয়ে আছে কবিতার একেবারে শেষ এবং সবচেয়ে গভীর অংশে, আচ্ছা, যেখানে বলা হয়েছে, নাইকো ক্লান্তি নাই কোনো ভয়, অনুক্ষণ চিত্ত বিলয় করবিরে তুই, দিবস রাতি ডুবে থেকে নামের রসে। চিত্ত বিলয়। হ্যাঁ, এই চিত্তবিলয় বা মনকে বিলীন করে দেওয়ার ধারণাটি শুনলে হয়তো মনে হতে পারে এটি কোনো আধ্যাত্মিক সাধনার কথা, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞানের লেন্স দিয়ে দেখলে এটি মানুষের কর্মক্ষমতার একেবারে চূড়ান্ত স্তরের কথা বলছে। আমি বুঝতে পারছি আপনি কোন দিকে ইঙ্গিত করছেন। কাজের এমন একটা অবস্থা যেখানে মানুষ তার পারিপার্শ্বিক জগৎ ভুলে যায়, সময়ের কোনো হিসাব থাকে না। একদম তাই। মনোবিজ্ঞানের ভাষায় একে চূড়ান্ত মনোযোগের স্তর বা ফ্লো স্টেট বলা যেতে পারে। ফ্লো স্টেট, হ্যাঁ। যখন কেউ নিজের কাজের সাথে সম্পূর্ণ একাত্ম হয়ে যায়, তখন তার মস্তিষ্কের সামনের দিকের একটি অংশ
যা মূলত আমাদের আত্মসচেতনতা, অহংবোধ বা ইগো নিয়ন্ত্রণ করে, সেটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। একটু খুলে বলবেন, এই অহংবোধ বা ইগোর সাথে ক্লান্তির সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা হলো শক্তির অপচয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, সেখানে আমাদের মস্তিষ্কের একটি বড় অংশ সারাক্ষণ এটা ভাবতে ব্যস্ত থাকে যে লোকে কি বলবে, আমি কি সফল হব, বসের কাছে কি আমার মূল্যায়ন ঠিকমতো হচ্ছে। মানে সবসময় একটা পারফরম্যান্স অ্যাংজাইটি কাজ করে। ঠিক, আমি কি এই কাজের জন্য যথেষ্ট প্রশংসা পাচ্ছি? এই যে নিরন্তর নিজের অস্তিত্ব এবং প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তা করা, এটি আমাদের মস্তিষ্কের প্রচুর শক্তি শুষে নেয়। কাজের চেয়ে কাজের ফলাফল নিয়ে এই দুশ্চিন্তাই মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করে। কিন্তু যখন কবিতায় বলা হচ্ছে অনুক্ষণ চিত্তবিলয়, অর্থাৎ নিজের মন বা আমিত্বকে পুরোপুরি মুছে ফেলা, এই আমিত্ব মুছে ফেলার মানে কি বিশাল কর্পোরেট মেশিনের একটি মূল্যহীন, চিন্তাশক্তিহীন যন্ত্রাংশে পরিণত হওয়া? না না, ব্যাপারটা তা নয়। মানে যেখানে নিজের কোনো স্বকীয়তা থাকবে না, নাকি এটি এমন এক উচ্চমার্গের মনোযোগ যেখানে মানুষের ব্যক্তিগত ইগো আর কাজের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না? দ্বিতীয়টি, এটি যন্ত্র হয়ে যাওয়া নয়, বরং কাজের পথে সবচেয়ে বড় যে বাধা, অর্থাৎ নিজের ব্যক্তিগত অহংকার, তাকে সরিয়ে ফেলা। আচ্ছা। যখন এই চিত্ত বিলয় ঘটে, অর্থাৎ মস্তিষ্কের ওই আত্মসচেতন অংশটি শান্ত হয়ে যায়, তখন মানুষের নিজের সম্পর্কে কোনো দুশ্চিন্তা থাকে না। তখন তার সমস্ত স্নায়বিক শক্তি, তার সমস্ত ফোকাস সম্পূর্ণভাবে ওই কাজের ওপর নিবদ্ধ হয়। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে কবিতায় যাকে বলা হয়েছে নামের রসে ডুবে থাকা, আধুনিক কর্মক্ষেত্রে সেটি হল নিজের কাজের একটি বৃহত্তর উদ্দেশ্য বা ইন্ট্রিনজিক মোটিভেশন খুঁজে পাওয়া। চমৎকার একটি সংযোগ। অর্থাৎ আমি যখন কেবল মাস শেষে পাওয়া বেতনের জন্য বা দ্রুত পদোন্নতির জন্য কাজ করি, তখন আমার ইগো সারাক্ষণ একটি হিসাব নিকাশের মধ্যে থাকে। আমি কি আমার পরিশ্রমের ন্যায্য দাম পাচ্ছি? ঠিক ওই হিসাবটাই ক্লান্ত করে। হ্যাঁ, এই হিসাব মেলাতে গিয়েই মানুষ নিঃশেষিত হয়ে পড়ে। কিন্তু কেউ যখন বিশ্বাস করে যে তার এই কাজটি একটি বড় সমস্যার সমাধান করছে বা ১০ জন মানুষের উপকারে আসছে, তখন সেই বৃহত্তর উদ্দেশ্যের কাছে ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব গৌণ হয়ে যায়। ঠিক তখনই মানুষ সত্যি অর্থে ক্লান্তিহীন হয়ে ওঠে, কারণ তার চিন্তার জগৎ থেকে ওই শক্তি শোষণকারী ইগো বিদায় নিয়েছে। বাহ! সে তখন কেবল একজন কর্মী থাকে না, সে নিজেই যেন ওই কাজের একটি অংশে পরিণত হয়। সেখানে কোনো ভয় নেই, কারণ হারানোর মতো কোনো ব্যক্তিগত অহংকার সেখানে নেই। এটিই হল চরম অদম্য অবস্থা। আমরা যদি আজকের এই পুরো যাত্রার দিকে ফিরে তাকাই, তাহলে একটি অসাধারণ মনস্তাত্ত্বিক বিবর্তন দেখতে পাই। আমরা শুরু করেছিলাম আকস্মিক সংকটের সেই মুহূর্ত দিয়ে, যেখানে টিকে থাকার একমাত্র উপায় ছিল আদিম এক জেদ। এরপর আমরা দেখলাম কিভাবে নিজের ভেতরের অবিচল স্থিরতা বা আত্মবিশ্বাসের হাসি দিয়ে বাইরের পরিস্থিতি বা বাধাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেওয়া যায়। বাধার বিশালত্ব যে আসলে আমাদেরই মনের কল্পনা, তা আমরা বুঝলাম। তারপর আমরা শিখলাম যে শুধু টিকে থাকলেই বা ভয় জয় করলেই হবে না, ভুল জায়গায় বসে অযথা ব্যস্ত থাকার ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, নেতৃত্বে জায়গায়, অর্থাৎ সঠিক পজিশনে বসে দৃঢ়তার সাথে হাল ধরতে হবে। এবং সবশেষে আমরা জানলাম কিভাবে নিজের অহংবোধ এবং প্রাপ্তির হিসাবকে বিসর্জন দিয়ে কাজের বৃহত্তর উদ্দেশ্যের সাথে একাত্ম হয়ে গেলে ক্লান্তি এবং ভয়ের ঊর্ধ্বে ওঠা যায়। তো এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এই কবিতাটি শুধু শত বর্ষ আগের খাতায় লেখা কিছু অনুপ্রেরণামূলক শব্দগুচ্ছ নয়, বরং আগামীকাল সকালে যখন কর্মক্ষেত্রে কঠিন কোনো ইমেলের রিপ্লাই দিতে হবে বা বড় কোনো মিটিংয়ে বসতে হবে, তখন এগুলো কাজে লাগবে। হ্যাঁ, তখন এই অদম্য ইচ্ছার মন্ত্রগুলোই হতে পারে টিকে থাকার এবং জয়ী হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। মানুষের মনের ভেতরের এই শক্তিগুলো চিরন্তন, এগুলো শুধু আমাদের আবিষ্কার করার অপেক্ষায় থাকে। একদম। আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি অন্যরকম ভাবনার দরজা খুলে দিতে চাই। এটি সরাসরি কবিতার কোনো লাইন নয়, কিন্তু আজকের এই দীর্ঘ আলোচনা থেকে প্রশ্নটি খুব স্বাভাবিকভাবেই উঠে আসে। আমরা দেখলাম যে চিত্ত বিলয় বা নিজের আমিত্ব এবং ইগোকে মুছে ফেলাই হল ক্লান্তিহীন কাজের মূল চাবিকাঠি। তবে কি আধুনিক পেশাদার জীবনের চূড়ান্ত সাফল্যের শর্তটি
চরম একটি প্যারাডক্স বা স্ববিরোধিতা? কিভাবে? মানে আমরা যদি কাজের ফলাফলের ওপর থেকে নিজের ব্যক্তিগত মোহ, অহংকার এবং প্রশংসার আকাঙ্ক্ষাকে পুরোপুরি ত্যাগ করতে পারি, একমাত্র তখনই কি আমরা সেই কাজের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারব? খুব গভীর একটা প্রশ্ন। সাফল্য পাওয়ার প্রবল আকাঙ্ক্ষায় কি তাহলে আমাদের সফল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা? বিষয়টা সত্যিই নিভৃতে বসে ভেবে দেখার মতো।